আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নলেজিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের এই বাংলা ক্লাসের এই নতুন আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পড়ার বিষয়বস্তু রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা সোনার তরী। সোনার তরী রবীন্দ্রনাথের একটি রূপকধর্মী কবিতা। সোনার তরী কবিতাটিতে মহাকালের কালস্রোতে মানুষের কর্ম অবিনশ্বর এবং মানুষ নশ্বর। মানুষকে মহাকাল গ্রহণ করে না, কিন্তু মানুষের সৎকর্ম এবং মানুষের যেগুলো বরণীয় স্মরণীয় কর্ম আছে সেগুলোকে মহাকাল গ্রহণ করে। সোনার তরী কবিতাটি পড়ার আগে আমরা কবি পরিচিতি একটু ঘুরে আসি। যদিও কবি পরিচিতি আমাদের পড়ানোর কাজ না, তবুও যতটুকু না দিলেই নয় ততটুকু দিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7ই মে এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। এতটুকু জেনে রাখো, এতটুকু তোমার প্রাইমারি স্টেজে তুমি জেনেছো, এসএসসি তে জেনেছো। এবং তোমার কবি পরিচিতি জানার আগে আরেকটি বিষয় জানতে হবে। রবীন্দ্রনাথের প্রথম সার্থক সাহিত্যকর্ম, সার্থক বলতে প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম বনফুল, যা প্রকাশিত হয় 1880 সালে। কত সালে প্রকাশিত হয়? 1880 সালে। এবং রবীন্দ্রনাথ একমাত্র কবি যার কবিতার মাধ্যমে প্রকৃতি প্রেম দিয়ে মানব প্রেমকে বোঝানো হয়েছে। আবার প্রকৃতির এই যে নিগূঢ় বাস্তবতা, প্রকৃতির যেই ধরাশায়ী অবস্থান, যেই ধ্বংসাত্মক অবস্থান, তার ভিতর দিয়ে কবি এই বাস্তব জীবনের মধ্যে এই তার সাহিত্যকে রূপায়ণ করেছেন। চলো আমরা সেই দিকে চলে যাব। তার আগে আমরা একটু জেনে নেই রবীন্দ্রনাথ সম্পর্কে, আরেকটু জেনে নেই। ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ পেয়েছিল নাইট উপাধি, কিন্তু একটা সময় তিনি এই উপাধি পরিত্যাগ করেন অথবা প্রত্যাখ্যান করেন। কিন্তু কেন? প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? তাহলে আমরা কি লিখবো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। বানানটা খেয়াল করবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে অথবা এই ভারতীয় উপমহাদেশে প্রথম ব্যক্তি যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, এবং তিনি নোবেল পান 1913 সালে। এতটুকু জেনে রাখো, নোবেল পান 1913 সালে। রবীন্দ্রনাথের অনেকগুলো বিখ্যাত উপন্যাস রয়েছে যার অবলম্বনে ইতিমধ্যে তোমরা দেখে থাকবে অনেকগুলো সিনেমা তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের সৃষ্টিশীল কর্মকাণ্ড তৈরি হয়েছে। সেগুলো তোমরা নিজে নিজে পড়ে নিবে। রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু উপন্যাস আছে, চোখের বালি, গুড়া, ঘরে বাইরে, চতুরঙ্গ, চিত্রাঙ্গদা ইত্যাদি। এবং রবীন্দ্রনাথের জীবন পরিচিতি নিয়ে বা কবি পরিচিতি নিয়ে আমাদের এতটুকুই ছিল। এখন আমরা চলে যাই কবিতায় চলে যাব। তাহলে চলো আমরা কবিতায় চলে যাচ্ছি। তোমরা কবি পরিচিতিটুকু ভালো করে পড়ে নিও। কবিতার নাম তোমরা জানো, সোনার তরী কবিতা। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে, সোনার তরী কি ধরনের কবিতা? কি ধরনের কবিতা? সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। সোনার তরী একটি নাম কবিতা। এখন আমি যদি বলি সোনার তরী একটি নাম কবিতা, এটি নাম কবিতা কেন? তোমরা মনে রাখবে, যদি কোনো কাব্যগ্রন্থের কোনো কবিতার নামে সেই কাব্যগ্রন্থের নাম হয় তাহলে সেটি নাম কবিতা হয়। যেহেতু সোনার তরী কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থের নাম হয়েছে, তাই এটি সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে সোনার তরী। এতটুকু জেনে রাখবে। এতটুকুই ছিল কবি পরিচিতি, এতটুকুই এনাফ আমি মনে করি। আর তোমরা বাড়তিটুকু পড়ে নেবে। গগনে গর্জে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ আকাশে মেঘ ডাকছে, চারিদিকে বৃষ্টি, নদীর কূলে একা বসে আছেন, কোনো ভরসা নাই। নদীর কূলে বসে আছেন, কোনো ভরসা নাই। গগন অর্থ আকাশ, গর্জে অর্থ গর্জন করে, মেঘ মানে এই আকাশের অন্ধকারাচ্ছন্নতাকে বোঝানোর জন্য। গণবর্ষা অর্থাৎ বর্ষাকাল অর্থে। কুলে মানে নদীর তীরে, একা বসে আছি নাহি ভরসা। নাহি অর্থ নাই, ভরসা অর্থ আশা বা কামনা নাই। তারপর
এখানে তুমি এই কবিতাটির ভাবার্থ রয়েছে, আবার যে আমরা আনুবাদিক অর্থে বলো বা আবিধানিক অর্থে বলো, দুটি অর্থ কাজ করে, একটা আবিধানিক অর্থ কাজ করে আর একটি ভাবার্থ কাজ করে। তাহলে দেখো এখানে আমরা পড়েছিলাম গগনে গর্জে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে মানুষের জীবন বা শেষ মুহূর্তে মৃত্যুর আগমনী বার্তা যখন আসে তখন মানুষ নিঃসঙ্গ অবস্থায় বসে থাকা ছাড়া, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকা ছাড়া একজন মানুষের আর কি অবলম্বন থাকতে পারে। তারপর আমরা পরের লাইনে চলে যাচ্ছি। রাশি রাশি বাড়া বাড়া ধান কাটা হলো সারা। এখানে মনে রাখবে রাশি রাশির ব্যাকরণিক শ্রেণী হলো এটি একটি দ্বিরুক্ত শব্দ। রাশি দ্বিরুক্ত শব্দ। রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো দ্বারা খর বরসা। ভরা নদী খুঁড়ো দ্বারা মানে তীব্র স্রোত, খুঁড়ো দ্বারা মানে তীব্র স্রোত, অর্থাৎ তীব্র স্রোত। এই তোমরা যদি আমরা যখন ময়মনসিংহ শহরে কলেজ লাইফ পড়াশোনা করি তখন সারাদিনের ব্যস্ততা শেষে এই পার্কে যেতাম, তখন আমরা দেখতাম বর্ষাকালে নদী খুব তীব্র স্রোতে বয়ে চলতো। এই খুঁড়ো দ্বারা অর্থ নদীর তীব্র স্রোতকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখন আমরা এর শাব্দিক অর্থ জানলাম, এখন আমাদের ভাবার্থ জানা প্রয়োজন। ধান কাটা হলো সারা, এই অর্থে বোঝানো হয়েছে যে মানুষের জীবনের এখন সময়ের ব্যক্তির শেষ সময় সে এসে পৌঁছেছে, অর্থাৎ মানুষের কর্মসৃষ্টি এবং অর্জনের দ্বারপ্রান্তে। আর খুর দ্বারা নদী হলো নদীর তীব্রতা। এরপরের লাইনে আমরা আসি, কাটিতে কাটিতে ধান এলো বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা, অর্থাৎ জীবন বয়ে নিতে নিতে জীবনের এই অনেকটা পথ চলতে চলতে মানুষ মৃত্যুর কাছে এসে পৌঁছে যায়। এবং দেখো মানুষ তার জীবনের কর্মকে ফুরাতে পারে না। মানুষ কর্মপ্রবণ, মানুষ কর্মচঞ্চল, মানুষ কর্ম করতে করতে একদিন তার জীবন এবং প্রাণবায়ু ফুরিয়ে যায় এবং সে মৃত্যুর কাছে ধরাশায়ী হয়। এই চরণের ভাবার্থ বা রূপক অর্থে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটুকুই এই চরণের ব্যাখ্যা। তারপর আসি, একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করছে খেলা। অর্থাৎ ছোট ক্ষেত অর্থ মানুষের এই জীবন, অর্থাৎ মানুষ পৃথিবীতে জন্মের পর যতটুকু সময় থাকে অর্থাৎ তার ক্ষণস্থায়ী পৃথিবী। এখানে আমরা দেখেছিলাম একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করছে খেলা। কবি নিঃসঙ্গ অবস্থায় আছেন, কিন্তু বাহ্যিক যে প্রতিকূলতা তা বিভিন্নভাবে খেলা করছে, অর্থাৎ এই আকাশ মসীময় বা মেঘাচ্ছন্নময়। তারপর আসো, চারপাশের প্রতিকূল পরিস্থিতি মানুষকে হাতছানি দিয়ে ধ্বংসের কথা বলো বা মৃত্যুর কথা জানিয়ে দেয়। এই চরণটুকু এতটুকুই বুঝিয়েছে। তারপর আসি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। আক্ষরিক অর্থে পরপারে অর্থ নদীর ওপারে, দেখি আঁকা মানে আঁকা, তরু ছায়া অর্থ গাছপালা, মসি মাখা, মসি মানে অন্ধকার, মাখা অর্থ আচ্ছন্ন, অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সকালবেলায় গ্রামখানি মেঘে ঢাকা। কবি এই জীবনের শেষ সময়ে, জীবনের এই আটপৌরে জীবন বলো কিংবা এই বার্ধক্যকালীন জীবন বলো মানুষের, সেই সময়ে তিনি উপস্থিত হয়ে তিনি উপলব্ধি করতে পারছেন যে মৃত্যুর পরের জগৎ এবং মানুষের মৃত্যুর পরের জগৎ কি হবে, মহাকাল কি হবে, তা মানুষের কাছে খুবই দুরূহ এবং অস্পষ্ট। এতটুকুই এই লাইনে বোঝানো হয়েছে। তারপরের লাইনটি হচ্ছে একটি চমৎকার লাইন, যেমন গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে। মানে তোমরা এখানে আবেদনী করতে বুঝবে যে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে। এখানে আবেদনী করতে মাঝিকে বোঝানো হলেও কবিতার ভাবার্থ আমাদেরকে মাঝিকে বোঝায় না। কবিতার ভাবার্থ তাহলে আমাদেরকে কাকে বোঝায়? মহাকালের প্রতীককে বোঝায়, মানে যে মহাকাল আমাদেরকে গ্রাস করবে সেই মহাকালকে বোঝানো হচ্ছে। মহাকাল মানুষের চেনা, কারণ নিয়তি হিসেবে
মানুষ সবার জীবনেই মৃত্যু নেমে আসে, মৃত্যু নেমে আসবে। তারপর কবি চরম আকুতি এবং সমর্পণ করে একটি লাইন উচ্চারণ করেছেন, মানে সমর্পণ মানে আত্মসমর্পণ, আমি আর পারছি না, আমি তোমার কাছে সমর্পণ করছি, এইভাবে। যেমন ধরো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। হে মাঝি, তুমি কোথা যাও, কোথায় যাচ্ছ, একবার আসো, এ কুলে আসো এবং একটুখানি তোমার নৌকায় আমাকে তুলে নিয়ে কুলে ভেড়াও। তারপর এখানে দেখো, আর আবার আমরা লাইনটা দেখি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে। অর্থাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষের মহাকালের কাছে আশ্রয় প্রার্থনা করা ছাড়া আর কিছুই নেই। কবিতার যেই এই চরণের যে ভাবার্থতা হলো, মৃত্যুর মুখোমুখি হয়ে মহাকালের কাছে আশ্রয় কামনা ছাড়া আর তার কিছু চাওয়ার নেই। তারপর আসো পরের চরণে যাই, তুমি যেখানে তুমি যেথা যাও যবে খুশি, যারে খুশি তারে দিও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক খেসে আমার সোনার দান কুলেতে এসে। তুমি যেখানে ইচ্ছা যাও, যাকে ইচ্ছা নাও, তাতে আমার আপত্তি নাই, শুধু দয়া করে আমার এই সোনার দান অর্থাৎ কবির এই অপূর্ব অপরূপ সৃষ্টি সম্ভার গ্রহণ করার জন্য কবি জোর হাতে বিনয় করছেন, মিনতি জানাচ্ছেন। মানুষ যখন বুঝতে পারে সে আর বাঁচবে না, তখন মানুষ তার সারা জীবনের সাধনা, সারা জীবনের কর্ম ন্যস্ত করে যায়, ন্যস্ত টিকিয়ে রাখার জন্য এই মা মাটি পৃথিবীকে আকুল আবেদন করে যায়। হয়তো সেই আকুল আবেদন মুখে উচ্চারিত হয় না, কিন্তু মনের সেই কামনা উচ্চারিত হয়। তারপরে স্তবকে যায়, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে স্থান সংকুলান এবং জীবনের চরম সত্য। এখানে দেখো আরেকটু বলি, যত চাও মানে যতটুকু চাও, তত লও তরণী ভরে। তরণী অর্থ কি? হাত ভরে। আর আছে আর নাই দিয়েছি ভরে। অর্জন মহাকালের কাছে উজাড় করে দিতে চাই, কিন্তু এই মহাকাল তাকে গ্রহণ করছে, কিন্তু তার অর্জনকে গ্রহণ করছে না। তারপরে লাইনে আসি, এতকাল নদী কূলে অর্থাৎ এতদিন নদীর পারে যাহা লয়ে, যা নিয়ে ছিনু বলে, যা নিয়ে ছিলাম বলে, সকলেই দিলাম তুলে, সব তোমার হাতে তুলে দিলাম। থরে ভিতরে, থরে ভিতরে, থরে ভিতরে অর্থ স্তরে স্তরে, থরে ভিতরে অর্থ স্তরে স্তরে, এটুকু মনে রাখবে, স্তরে ভিতরে স্তরে স্তরে যতটুকু ছিল তোমার কাছে স্তরে স্তরে তুলে দিলাম। তারপর আমরা ছিলাম অর্থাৎ এতকাল নদী কূলে যাহা লয়েছিল বলে, সকলে দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। নিজের সৃষ্টিকে সঁপে দিলাম। কবিতার ভাবার্থ এরকম, নিজের সৃষ্টিকে সঁপে দেওয়ার পর মানুষ মহাকালের কাছে বলে, আমাকে পর মানুষ আশা করে যে তিনি অমরত্ব লাভ করবে। পৃথিবীতে প্রত্যেক প্রাণী বাঁচতে চায়, কেউ বাঁচবে না এই কামনা করে না, কিন্তু আমরা সবাই মানবকুলে যারা জন্ম নিয়েছি কিংবা জীবজগতে যারা জন্ম নিয়েছে, জন্মেছি, মৃত্যু আমাদের হবে, মৃত্যু অনিবার্য। তারপর 6 নম্বর স্তবকে আসি, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে বলি। ঠাই নাই মানে আশ্রয় নাই, ছোট সে তরি, নৌকাটি অনেক ছোট, আমারই সোনার দানে গিয়েছে বলি, আমার সোনার দানে ভরে গিয়েছে। মাঝি বলল, নৌকায় আমার আর কোনো জায়গা নাই, এটি ছোট নৌকা, সোনার দানে নৌকাটি ভরে গেছে। এটি আবিধানিক বা আক্ষরিক অর্থে। এখন ভাবার্থ কি আসে? তাহলে ভাবার্থ কি আসে? এই কবিতার মূল দর্শন, এই কবিতার মূল আলোচনা বা চিন্তা এখানে প্রকাশ পেয়েছে। মহাকালের নৌকায় মানুষের কর্মের স্থান হয়, মানুষের জীবনের স্থান হয় না। মানুষের এই বর্ণাঢ্যময় জীবনযাপন, মানুষের এই বর্ণাঢ্যময় কর্মচঞ্চলতা, মানুষের এই সুনিপুণ কর্মদক্ষতা, মানুষের পৃথিবীতে স্মরণীয় যে কর্মকাণ্ড, সেগুলো মহাকাল গ্রহণ করে না, বরং পৃথিবী তাকে বরণ করে রাখে, তাকে আরো সম্মানের পর্যায়ে নিয়ে যায়। কিন্তু আমাদের যে প্রাণবায়ু, আমাদের যে জীবন, আমাদের সেই জীবনকে আমরা আর এই পৃথিবীতে অতিবাহিত করতে পারি না। মহাকালের কাছে আমাদেরকে পরাস্ত হতে হয়, সমর্পণ করতে হয়। তারপরে লাইনে আসি, শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শ্রাবণ গগন গিরে মানে শ্রাবণের আকাশ ঘিরে গণমেঘ ঘুরে ফিরে, মানে অন্ধকারাচ্ছন্ন
অন্ধকারাচ্ছন্ন বোঝানো হচ্ছে শূন্য নদীর তীরে জীবনের এই বিমূর রিক্ত বাস্তবতাকে বোঝানো হয়েছে রোহিণী পরি। পড়ে রইলাম যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তারপরে এই কবিতার ভাবার্থ কি আসে? তাহলে এই কবিতার ভাবার্থ আসে মানুষ পৃথিবীতে একা আসে এবং মানুষ পৃথিবী থেকে একাই যায়। মানুষ সঙ্গে করে কাউকে নিয়ে আসে না এবং মানুষ সঙ্গে করে কাউকে নিয়ে যেতে পারে না। শূন্য হাতে এই মানুষকে বিদায় নিতে হয় এবং প্রকৃতির কাছে শূন্য হাতেই যেতে হয়। অর্থাৎ এই কবিতার মূল শিক্ষা কি? এই কবিতা তো আমি হয়তোবা তোমাদের প্রশ্নে এভাবে আসে না যে কবিতার সারমর্ম কি, কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হলে জানতে হবে। এই কবিতার মূল প্রতিবাদ, এই কবিতার মূল প্রতিপাদ্য বা মূল আলোচ্য বিষয় বলো বা সারমর্ম বলো, তা হলো একটি ম্যাজিক লাইনে শেষ করি, তা হলো আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমাদের জীবন ক্ষণস্থায়ী কিন্তু আমাদের কর্ম চিরস্থায়ী। জীবন ক্ষণস্থায়ী, কর্ম চিরস্থায়ী। তাই এই যারা কর্মে মহীয়ান, যারা কর্মে বরণীয়, তারা এই পৃথিবীর কাছে বেঁচে থাকবে। অর্থাৎ আমাদের এই জীবনকে আরো স্মরণীয়, আরো সম্মানের পর্যায়ে পৃথিবীর কাছে স্মরণীয় করে রাখতে হলে আমাদের এই জীবনকে আরো করতে হবে কর্মচাঞ্চল্যময় এবং কর্মনিপুণ। অর্থাৎ আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, আমাদের এই জীবন চিরস্থায়ী নয়। তাই এই নশ্বর জীবনে অমরত্ব লাভ করতে চাইলে আমাদেরকে কর্মনিপুণ হতে হবে, আমাদেরকে সদালাপী হতে হবে, আমাদেরকে আরো বাক্য অথবা কথা বলায়, বাক্য প্রয়োগে আরো সচেতন হতে হবে। কারণ মানুষ তার কর্মেই মহীয়ান, মানুষ তার জীবন দিয়ে পৃথিবীতে অমরত্ব লাভ করতে পারে না। আমাদের এই আয়োজনে সাথে থাকবার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নলেজিয়ান শিক্ষা পরিবারের সাথে তোমরা থাকবে ইনশাল্লাহ। আমরা যথাসময়ে আজকের ক্লাসটি যথাসময়ে আপলোড করা হবে এবং যথারীতি এই ধারাবাহিকতা বজায় রাখা হবে। আসসালামু আলাইকুম।